আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি ওয়ান শট কেমিস্ট্রি সিরিজে। তো আজকে হচ্ছে আমরা খুবই সহজ এবং কম টাইমে কভার করা যায় এমন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অধ্যায় 1, রসায়নের ধারণা। অনেকেই হয়তো এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ো না, আবার অনেকে ভালো মতো পড়ো। তো আমাদের চেষ্টা থাকবে যে এই চ্যাপ্টারটা যত কম সময়ে খুব তাড়াতাড়ি এফিশিয়েন্টলি পড়া যায়, কারণ এই চ্যাপ্টারের ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ট্রাই করব যে এখান থেকে যদি সিকিউ আসে, যদি খুব বেশি বিপদে না পড়ি তাহলে হচ্ছে এখান থেকে সিকিউ আনসার করার দরকার নেই। কিন্তু এমসিকিউগুলা কিন্তু একদম যারা যারা হচ্ছে এমসিকিউতে 25-এ 25 পেতে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু একটা ট্রোজান হর্স, হ্যাঁ, বেশ কাজে দিবে। তো আমি হচ্ছে পার্সোনালি ট্রাই করব যে তোমাদের এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, ভলিউমের দিক থেকে পেজ নাম্বার কম, আমি একটু তোমাদের বই থেকে একটু অ্যানোট করে দেব বা হচ্ছে একটু দেখাই দিব যে এই চ্যাপ্টারটা আসলে কিভাবে পড়লে বেটার হয়। তো দেখো, এই যে তোমাদের প্রিয় বই রসায়নের প্রচ্ছদ দেখতে পাচ্ছি আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টারটাতে চলে যাই। হ্যাঁ, ওকে ওকে। তো দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে 16 পেজের টোটাল, প্রশ্ন সহ। তো ধরো আমার কাছে 10 মিনিট আছে, আমি 10 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে হচ্ছে একটা প্রিপারেশন নিতে চাই, বা হচ্ছে আমি আগে অলরেডি পড়ছি, এখন 10 মিনিটের মধ্যে রিভাইজ করতে চাই। তাহলে কি কি জিনিস হচ্ছে দেখলে ভালো হয়? হ্যাঁ, তো চলো। এই যে শুরুতে হচ্ছে রসায়ন পরিচিতি, এই পেজটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কোন সেন্সে, এখান থেকে অনেকগুলো ইনফো আসে, আমরা যখন এমসিকিউ সলভ করবো একটু পরে তখন দেখব। তো দেখো, এই যে বিজ্ঞানের একটি শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, আমি জাস্ট এমনিতে রিড দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখো রসায়নের সংজ্ঞা আছে এখানে, তো আমরা যেটা করবো যে রসায়নের সংজ্ঞাটা হচ্ছে পড়ে ফেলবো ঠিকঠাক। সরি, ওকে। তো এখান থেকে এই যে সংজ্ঞাগুলা একটু আলাদা করে হচ্ছে আমরা দেখব যে এই যে রসায়ন কি, প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা যেখানে হচ্ছে তোমার পদার্থের ধর্ম, গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপরে এই যে প্রাকৃতিক বিজ্ঞানের এখানে হচ্ছে কয়েকটা শাখা দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু পড়ে ফেলবো আমরা। দেন ইনফরমেশন কোথা থেকে শুরু হলো, দেখো এই যে এই পেজের এই জায়গাটাতে তোমার হচ্ছে যে ব্রোঞ্জ নিয়ে একটা ইয়ে আছে, ডিসক্রিপশন আছে যে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে হচ্ছে তোমার একটা কঠিন সংকর ধাতু তৈরি করা হয়, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে ব্রোঞ্জ। সংকর ধাতু কি সেটা আশা করি তোমরা জানো, যে আমরা ধাতুর গুণাগুণ বাড়ানোর উদ্দেশ্যে হচ্ছে কি বলে, দুইটা এক্সট্রা ধাতু বা দুইটা বা ততোধিক ধাতু গলায় আমি হচ্ছে নতুন ফিচারওয়ালা একটা ধাতু তৈরি করতে চাই। যেটা যেমন ধরো কপার আর টিন গলায়, সেটার মধ্যে কপারের ধর্ম আছে, টিনের ধর্ম আছে, বাট ইটসেলফ এটা একটা নতুন জিনিস, সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ। এটার ব্যবহার শুরু হয়েছিল কবে, সেই 3500 বছর আগে, সরি 3500 বছর আগে না, খ্রিস্টপূর্ব 3500 অব্দে, তার মানে হচ্ছে এখন কত চলে, 2024। হ্যাঁ, তো 3500 আর 2000 প্রায় 5500 বছর। অনেক সময় এরকম ট্রিকি প্রশ্ন আসে যে কত বছর আগে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল, অনেকে কিন্তু 3500 বছর দিয়ে দিবা, বাট অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওই যে 3500 প্লাস 2000, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসতে দেখছি আমি। আচ্ছা, এরপরে পরের ধাপে হচ্ছে যে অ্যাটম নিয়ে আলোচনা, যে অ্যাটমের ধারণা প্রথম কে দেন। এখানে হচ্ছে একটা তুমি দেখতে পাবা যে প্রথমে ডেমোক্রিটাস বলছেন যে অ্যাটম বলে একটা জিনিস আছে, যেটা আসলে পদার্থকে ভাঙতে 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 এক পর্যায়ে গেলে আর কিছু পাওয়া যায় না। পরবর্তীতে হচ্ছে ওইটা তখন কেউ গ্রহণ করে নাই, কিন্তু পরবর্তীতে আসলে গৃহীত হয়েছে, জন ডাল্টন দিছিল। আচ্ছা, এখানে আর একটা পার্ট আছে আলকেমি। হ্যাঁ, আলকেমি কোনটা, এই যে তোমার কেমিস্ট্রি ওয়ার্ডটা কোথা থেকে আসছে, ওটা যদি আমরা একটু দেখি, যে মধ্যযুগীয় আরবের বা বেসিক্যালি হচ্ছে মিশরের রসায়ন চর্চাকে কি বলা হতো, আলকেমি বলা হতো। ঠিক আছে, আর গবেষক যারা হচ্ছে আলকেমি নিয়ে গবেষণা করতেন বা এই যে আলকেমি চর্চা করতেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট। ঠিক আছে, এবার আলকেমি এই ওয়ার্ডটা আসছে হচ্ছে আরবি শব্দ আলকিমিয়া থেকে, এবং আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটু প্যাচ লাগার অপশন আছে। আলকেমি শব্দ আসছে আরবি শব্দ কিমিয়া থেকে, আলকিমিয়া থেকে, তাহলে আলকেমি কিন্তু একদম প্রপার আরবি শব্দ না, আরবি শব্দ আলকিমিয়া থেকে উদ্ভূত। ঠিক আছে, আলকিমিয়া শব্দ আসছে আবার কিমি শব্দ থেকে। কিমি মানে কি, কিমি আসছে হচ্ছে এই যে কেমি বা কিমি, এই শব্দটা থেকেই বেসিক্যালি কেমিস্ট্রি শব্দটার উৎপত্তি। ঠিক আছে, তো আমরা এটাও দেখবো একটু পরে নোটে। আচ্ছা, আর একজনের নাম আছে এখানে দেখো, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান।
সর্বপ্রথম গবেষণাগারে হচ্ছে রসায়নের গবেষণা করেন, এই জন্য হচ্ছে তাকে রসায়নের জনক বলা হয়। আর আধুনিক রসায়নের জনককে আধুনিকভাবে হচ্ছে রসায়নের প্রকৃত রহস্য উদ্বোধন করেন হচ্ছে অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন এরা, ঠিক আছে। তাই অ্যান্টোনিও ল্যাভয়েসিয়েকে হচ্ছে আধুনিক রসায়নের জনক বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই 2 পেজের ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে এই ছকটা থেকে অনেক ইনফরমেশন আসে, যে কাঁচা আম, পাকা আম, এইসব বিষয়, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে পড়ে ফেলবো। এরপরে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, এখান থেকে হচ্ছে খুব একটা সিকিউ বা এমসিকিউ আসে না, জাস্ট একবার থরলি রিড দিব। যে ছকগুলো আছে এখানে, এই চ্যাপ্টারের ছকগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছকগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে অন্যান্য শাখার সম্পর্ক, এটা তুমি যদি ধরো যে সিকিউ আনসার না করতে চাও, দরকার নাই, হ্যাঁ, এটা তো তুমি জানো যে কোনটার সাথে কি পরিমাণ সম্পর্ক আছে, ঠিক আছে। এখন আমরা গবেষণা প্রক্রিয়া, এটা কিন্তু সিকিউতে আসে, এমসিকিউতেও আসে, ঠিক আছে। এটা আমরা একটু পরে স্লাইডে দেখব। এইটা একবার একটু কষ্ট করে রিড দিয়ে ফেলো, ঠিক আছে, তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে 6টা ধাপ আছে, এই 6টা ধাপগুলো কিভাবে তাড়াতাড়ি মনে রাখা যায় সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের, এবং এইটা তোমার একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কাজে দিবে, যে এই যে ল্যাবরেটরির সতর্কতা বা ল্যাবরেটরিতে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো। আর এখানে যে 4টা জিনিসের ছবি আছে, আমি একটু তোমাকে হচ্ছে দেখাইতে চাই যে এই ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন, আমি একটা শর্ট ট্রিক শিখাই দেব, সেখানে তুমি সবগুলো ইউজ করতে পারবে। এটা হচ্ছে অ্যাপ্রন, এটা হচ্ছে কি গগলস, এটা হচ্ছে তোমার গ্লোভস, আর এটা হচ্ছে কি মাস্ক, ঠিক আছে। বা অ্যাপ্রন, চশমা, তারপরে হচ্ছে হাত মোজা আর মাস্ক। এই 4টা জিনিস ল্যাবরেটরিতে সবসময় সব কিছুর জন্যই লাগবে, ঠিক আছে। তো তুমি যখন হচ্ছে এই ঝুঁকি এড়াতে কি ইউজ করা যায়, তখন তুমি এই 4টাই হচ্ছে আলাদাভাবে লিখতে পারো, ঠিক আছে। ওকে, তো ল্যাবরেটরির যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে বেসিক্যালি তোমার ডিসকাস করা হয়েছে, হ্যাঁ। তো এই যে গবেষণার পাশাপাশি আমরা যে দ্রব্যগুলো ইউজ করবো, সেটা ধরো আমি একটা বোতল দেখলাম, হঠাৎ করে এটাতে হাত ধোয়া শুরু করলাম, বা এটা ধরো আমি গায়ে মাখা শুরু করলাম, এটা তো হবে না, তাই না। প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী তার ঝুঁকি আছে, হ্যাঁ। সেটা দেখা গেল যে তুমি ঢাললা, ঠাস করে বোম ফেটে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু সতর্ক থাকবো, ওকে। তারপরে এই ছকটা তুমি ধরো একদম তোমার কাছে 3 মিনিট আছে রিভিশন দেওয়ার, কিছুই পড়ার টাইম নাই, তুমি জাস্ট ভাই এই ছকটা দেখে যাও অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের জন্য। এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। উদাহরণগুলো আমরা খুব মনে রাখার ট্রাই করব, যে কোনটা কোন ধরনের উদাহরণ। এই তো, তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে পড়বো এই চ্যাপ্টারটা সেটা দেখালাম, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে ওই যে ছকগুলোর কথা বলছিলাম, সেখান থেকে একটা ছক নিয়ে আমরা একটু ডিসকাস করি। অনুধাবনমূলক প্রশ্নে আসে বেসিক্যালি, যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? টক হওয়ার কারণ কি? টক হওয়ার কারণ হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। তো দেখো, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, তারপর হচ্ছে ম্যালেইক অ্যাসিড, এটার একটা অ্যাসিড। এই কারণে কাঁচা আম কি হয়? কাঁচা আম হয়ে যায় হচ্ছে টক, ঠিক আছে। কিন্তু আম যখন হচ্ছে পাকে, তখন এই অ্যাসিডগুলোর মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাহলে কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়। কেমিক্যাল চেঞ্জ হওয়ার পরে এখান থেকে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম হচ্ছে মিষ্টি। তাহলে ভাইয়া, টক হওয়ার কারণ হচ্ছে অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড, আর মিষ্টি হওয়ার কারণ কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবো যে হচ্ছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। এখানে কি বলতেছি আমরা, যে একটা টপিক হইতেছে বা একটা ঘটনা ঘটতেছে, এটার পিছনে যে কেমিস্ট্রির অবদান বা কোথায় কোথায় কেমিক্যাল ব্যাখ্যা দেওয়া পসিবল সেটা, ঠিক আছে। দেখো, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। আশা করি তোমরা হাইড্রোকার্বন কি সেটা জানো। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ, ঠিক আছে। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলো দহন ঘটে, তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয়, তখন কি কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, জলীয় বাষ্প, আলো, তাপ ইত্যাদি শক্তি, ঠিক আছে। এটার বেসিক রিয়াকশন কি? বেসিক রিয়াকশন হচ্ছে এই যে এটা ভাইয়া, যে কোনো হাইড্রোকার্বনের যদি দহন হয়, হাইড্রোকার্বন মানে কি বলছে এখানে? কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তার মানে এটার মধ্যে কি কি থাকবে? কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, CXHY থাকবে, আর এখানে হচ্ছে তোমার অক্সিজেন ইউজ করবো আমরা রিয়াকশনের মধ্যে। তো দেখো, কার্বন যদি X সংখ্যক থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে X সংখ্যক, আর Y সংখ্যক হাইড্রোজেন থেকে পানি হবে কি? Y/2 সংখ্যক, ঠিক আছে, Y/2 H2O।
আর কি পাবো, আর পাবো আমি হচ্ছে বোনাস হিসেবে পাবো অনেকগুলা শক্তি। ঠিক আছে, আচ্ছা এই শক্তি যদি এটা মোমবাতি হয়, দেখো যদি মোমবাতি হয়, মোমবাতি থেকে কিন্তু আমরা শুধু তাপ শক্তি পাই না, আলোক শক্তিও পাই। শক্তির বিভিন্ন বিভিন্ন ফর্ম আছে, তাহলে এই শক্তিটাকেই আমরা আলো হিসেবেও পাইতে পারি, তাপ হিসেবেও পেতে পারি। ঠিক আছে, আলো হিসেবেও পেতে পারি, তাপ হিসেবেও পেতে পারি। বাট বেসিক রিয়াকশন হচ্ছে এখানে অক্সিজেনের যদি সমতাকরণ করতে চাও, O2 আসছে x সংখ্যক, আর এখানে হচ্ছে Y/2 সংখ্যক অক্সিজেন পরমাণু আসছে। তাহলে একটা অক্সিজেন অণুর মধ্যে আছে কয়টা অণু, সরি একটা অক্সিজেন অণুর মধ্যে কয়টা পরমাণু আছে, 2টা। তাহলে আমি যদি 2টা অক্সিজেন পরমাণু নেই, 2টা অক্সিজেন পরমাণু থেকে আমি পাবো হচ্ছে একটা অক্সিজেন অণু। আমি যদি 4টা অক্সিজেন পরমাণু নেই, তাহলে আমি পাবো হচ্ছে 2টা অক্সিজেন অণু, তাই না? দেখো O2 হয়ে যাচ্ছে, O থেকে O2 হচ্ছে, তাহলে কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে না? তাহলে আমি যদি x সংখ্যক অক্সিজেন নেই, তাহলে আমি পাবো হচ্ছে x/2 সংখ্যক অণু। তাহলে এবার দেখো আমি যদি Y/2 সংখ্যক অক্সিজেন অণু পরমাণু নেই, তাহলে আমি অবশ্যই কি এটার অর্ধেক, এটাকে 2 দিয়ে ভাগ দাও, Y/2কে 2 দিয়ে ভাগ দিলে কোথায় জানো, Y/4 সংখ্যক অক্সিজেন অণু। তাহলে এই যে আমরা পাবো হচ্ছে, এখানে পাচ্ছি x সংখ্যক, পাবো না সরি, আমার দিতে হবে হচ্ছে x + Y/4 সংখ্যক অক্সিজেন অণু। ওকে ওকে, যাই হোক এটা আমাদের এই চ্যাপ্টারের বাইরে, বাট হচ্ছে আসলো তাই আমরা দেখাই দিলাম যে এইভাবে হচ্ছে জিনিসপাতিগুলো আমরা পাই। আচ্ছা, এরপরে পেটের অ্যাসিডিটির জন্য আমরা যে অ্যান্টাসিড ওষুধ খাই, এইটারও এক্সপ্লেনেশন আছে। দেখো আমাদের পাকস্থলীতে কি থাকে, অতিরিক্ত অ্যাসিড জমা থাকে। আচ্ছা, অতিরিক্ত অ্যাসিড জমা থাকার বিষয়টা আসলে অ্যাকচুয়ালি ট্রু না। ধরো এই হচ্ছে আমাদের পাকস্থলী, ঠিক আছে? পাকস্থলীর তোমরা যারা বায়োলজি পড়ো বা বায়োলজিতে জানো যে পাকস্থলীর যে গায়ে আছে, গাত্র আছে বা এই যে সারফেস আছে, এখান থেকে কি বের হয়, HCl অ্যাসিড বের হয় প্রতি মুহূর্তে। আমাদের এখান থেকে হচ্ছে HCl অ্যাসিড বের হয়। আচ্ছা, তো এখানে সামহাও HCl অ্যাসিড যদি বেড়ে যায়, এখান থেকে ধরো আমাদের HCl অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে গেল, তাহলে HCl বাড়া মানে কি, অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, HCl বৃদ্ধি পাইল, যেটা আমার দরকার নাই, প্রয়োজনের তুলনায় যখন বেশি হয় তখন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিটি। ওকে, এই অ্যাসিডিটি দূর করার জন্য আমাদের কি দিতে হবে, অবশ্যই ক্ষার দিতে হবে। তাহলে কি আমি এখন চুন খেয়ে ফেলবো ভাইয়া? না। বা আমি কি ক্যালসিয়াম কার্বনেট চিবিয়ে খেয়ে ফেলবো? না। আমাদের এডিবল কোন একটা সলিউশনে যেতে হবে, যেটা খাইলে আমাদের ক্ষতি হবে না। ঠিক আছে, তো HCl যেহেতু বৃদ্ধি পাইছে এখানে সামহাও আমি এমন একটা, ধরো এখানে যদি আগুন লাগে তখন আমরা কি করব, পানি ঢালবো। হ্যাঁ, আবার এখানে যদি খুব ঠান্ডা হয়ে যায়, তাহলে আমি গরম কিছু পাঠাবো, যাতে হচ্ছে আমরা এই জায়গায় যতটুকু স্বাভাবিক থাকা উচিত ততটুকু স্বাভাবিকতা বজায় থাকে। তো যেহেতু স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে গেছে অ্যাসিড, তাই আমরা কি করি, আমরা অ্যান্টাসিড খাই। এইটাকে প্রশমিত করতে আমাদের কার সাথে যুদ্ধ করতে হয়, অ্যান্টাসিড। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে, অ্যান্টাসিডের মধ্যে থাকে হচ্ছে তোমার 2টা জিনিস, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এরা রিঅ্যাকশন করে কি করে, এই অ্যাসিডকে প্রশমিত করে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয়ে গেলে তখন হচ্ছে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। কীভাবে প্রশমিত করে, এই যে ধরো আমাদের HCl, হ্যাঁ, এই HCl 2টা আমি নিলাম, বা এখানে আমি হচ্ছে একটা অ্যান্টাসিড ওষুধ খাইলাম। ঠিক আছে, অ্যান্টাসিড এখানে এসে কি রিঅ্যাকশন করবে, ও দিবে কি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সাথে রিঅ্যাকশন করলে কি তৈরি হবে, তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কি একটা লবণ, আর তৈরি হবে হচ্ছে পানি। 2টা OH আছে, 2টা হাইড্রোজেন আছে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2H2O। তাহলে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড HCl-কে প্রশমিত করলো। একইভাবে আমরা যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড নেই, তাহলে হচ্ছে 3 অণু HCl এর সাথে রিঅ্যাকশন করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মিলে তৈরি করবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড
আর 3H2O। এই রিয়াকশনে কি অ্যান্টাসিড আর আমাদের অ্যাসিডের পেটের মধ্যে রিয়াকশন, ঠিক আছে। ওকে, এগুলো আমরা ওই যে চ্যাপ্টার 9-এও দেখছি, তাই না? অনেকগুলো চ্যাপ্টারেই দেখছি, চ্যাপ্টার 12-এও দেখছি। তো শুরুর দিকে হচ্ছে যারা পড়াশোনা করা শুরু করছে তারা হয়তো দেখে নাই, বা ছোটো ক্লাসের কেউ যদি দেখে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটু অপরিচিত লাগতে পারে। বাট তোমরা যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা নতুন না, তাই না, এই রিয়াকশন। ওকে, তো এই যে এই ইনফরমেশনগুলা, এই ছকগুলার ইনফরমেশন একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যাতে এমসিকিউতে ভাই ভুলেও ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছি হচ্ছে এই যে আমাদের যে ইয়াগুলা, হ্যাঁ, সাংকেতিক চিহ্নগুলা, কেমিক্যাল ল্যাবরেটরিতে হচ্ছে ব্যবহৃত যে রাসায়নিক দ্রব্য আছে সেগুলোর ব্যাপারে যে সতর্কতা চিহ্ন সেইগুলো। যেমন এই যে দেখো এখানে একটা বোমা ফাটতেছে, এটা হচ্ছে কি বিস্ফোরক পদার্থ, এটার ইংরেজি নাম কি? এক্সপ্লোসিভ, রাইট? তাহলে এটা হচ্ছে এক্সপ্লোসিভ। এরপরে দাহ্য, ফ্লেমেবল, বিষাক্ত, টক্সিক, উত্তেজক হচ্ছে ইরিটেন্ট, স্বাস্থ্য ঝুঁকি, হেলথ হ্যাজার্ড, তেজস্ক্রিয় তো জানোই, রেডিও অ্যাক্টিভ। তারপরে হচ্ছে এইটা এনভায়রনমেন্টের জন্য হার্মফুল, আর এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। এই সাংকেতিক চিহ্নগুলো অবশ্যই একদম যাতে দেখলেই বলতে পারো যে কোনটা কি আর কোনটার উদাহরণ কি, সেই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন এই যে এইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমরা কি জানি যে এই ফ্লেমেবল বা বোমা, ঠিক আছে, বোমার কথা মনে আছে? সবচেয়ে পরিচিত আমাদের বোমা এইটা TNT, তাই না? তাহলে বোমার গায়ে দেখবা যে লেখা থাকতো কার্টুনগুলোতে যে TNT মানে হচ্ছে বোমা। TNT মানে কি? ট্রাই নাইট্রোটলুইন, ঠিক আছে। তারপরে হচ্ছে জৈব পারঅক্সাইড। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি, এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লোসিভ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসতেছি ফ্লেমেবল। ফ্লেমেবল কোনগুলা? যেগুলো হচ্ছে খুব সহজে, এটা হচ্ছে দাহ্য বা ফ্লেমেবল, খুব সহজে আগুন ধরে যেতে পারে। কি কারা কারা আছে এদের মধ্যে? এদের মধ্যে আছে হচ্ছে অ্যালকোহল, ইথার, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যালকোহল থাকে কি কত কিছুর মধ্যে, তাই না? তোমার বডি স্প্রে, তারপরে হচ্ছে অ্যারোসল, এই জিনিসগুলোর বোতলের মধ্যে কি থাকে? অ্যালকোহল থাকে না? তাহলে যে অ্যারোসলের বোতল, ওটার গায়েও দেখবা এই যে এরকম জিনিস দেওয়া থাকে, তাই না? তারপরে দেখবা যে গ্যাস সিলিন্ডার, LPG, CNG, এইগুলার গায়ে হচ্ছে তোমার এই ফ্লেমেবল এই সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয়, কারণ এগুলোতে আগুন লাগলে কিন্তু ফুটুস করে একদম আগুন ধরে যাবে। এটা কি টক্সিক বা বিষাক্ত? বিষাক্তর মধ্যে কে কে আছে? বেনজিন, তাই না? তারপরে হচ্ছে এরপরে কে আছে? এরপরে আছে হচ্ছে উত্তেজক পদার্থ, সিমেন্ট ডাস্ট। তারপরে লঘু ক্ষার, লঘু অ্যাসিড, এই জিনিসগুলো হচ্ছে উত্তেজক, পরিবেশের জন্য ক্ষতিকর, তেজস্ক্রিয়, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা ব্যবহৃত হয় হচ্ছে 1946 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন হচ্ছে আমাদের এই যে বোমা টোমা এই জিনিসগুলোর ব্যবহার অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো তখন আসলে কোন জিনিসটা তেজস্ক্রিয় সেইটা ব্যবহার বন্ধ করা এবং নিয়ন্ত্রিত করা খুব জরুরি হয়ে পড়ছে। তো যার কারণে এই যে জাতিসংঘের সম্মেলনে 1946 সালে কি করা হয়? এই চিহ্নটা হচ্ছে লঞ্চ করা হয়। চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে ট্রিফয়েল চিহ্ন। ট্রিফয়েল মানে কি? এই যে দেখো একটা গোল্লা থেকে 3টা রশ্মি বের হচ্ছে, ঠিক আছে। এটা দ্বারা বোঝাচ্ছি আমরা যে এটা একটা তেজস্ক্রিয় পদার্থ। তাহলে এটা ব্যবহার করা হয় কাদের জন্য? যারা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ তাদেরকে প্রকাশ করার জন্য, ঠিক আছে। ওকে, আর উদাহরণ অভাব নাই, ইউরেনিয়াম, রেডিয়াম, হ্যাঁ, বেরিয়াম ইত্যাদি সহ সকল তেজস্ক্রিয় মৌল। ওকে, তো সবগুলো আমরা হচ্ছে একটু দেখে নিই। এটা কি? এটা ছিল হচ্ছে টক্সিক, বিষাক্ত। ওকে, বিষাক্তর মধ্যে কারা কারা আছে? বিষাক্তর মধ্যে আমি একটু আগে বললাম বেনজিন, জাইলিন, হ্যাঁ, বেনজিন, মিথানল,
এই জিনিসগুলো হচ্ছে খাওয়া যাবে না বা ইয়া করা যাবে না, বেনজিন, জাইলিন, টলুইন। ওকে, এরপরে আসতেছি হচ্ছে উত্তেজক। উত্তেজক হচ্ছে বলছিলাম যে এটা নাকের মধ্যে গেলে বা শ্বাসতন্ত্রের মধ্যে গেলে প্রদাহ সৃষ্টি করে, ঠিক আছে, বা আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে। এটার মধ্যে আছে হচ্ছে সিমেন্ট, ডাস্ট, ধুলাবালি। অনেকের ক্ষেত্রে ধুলাবালিও হচ্ছে কিন্তু এই উত্তেজক হিসেবে কাজ করতে পারে, কিন্তু ধুলাবালি তো আসলে আমরা বোতলজাত করি না, তো এদের গায়ে আসলে এই চিহ্ন দেওয়ার আসলে প্রয়োজনীয়তা নাই। তারপরে হচ্ছে লঘু অ্যাসিড, লঘু ক্ষার। আচ্ছা, লঘু অ্যাসিড, লঘু ক্ষার কি ভাইয়া? লঘু অ্যাসিড বা লঘু ক্ষার হচ্ছে যে কোনো অ্যাসিড বা ক্ষার কি আসলে একটা দ্রবণ, যেই অ্যাসিডগুলোর মধ্যে বা যেই অ্যাসিডের দ্রবণগুলোর মধ্যে অ্যাসিডের পরিমাণ কম, পানির পরিমাণ বেশি, ঠিক আছে। যেমন ধরো তুমি একটা শরবত বানাইছো যেখানে চিনির পরিমাণ কম, পানির পরিমাণ বেশি, সেটা কি কম মিষ্টি, তাই না? তো লঘু অ্যাসিড মানে হচ্ছে কম মিষ্টি অ্যাসিড, ঠিক আছে, মানে যেইটার মধ্যে অ্যাসিড কম পানি বেশি। লঘু ক্ষারও সেম। তাহলে এই জিনিসগুলো কি হিসেবে কাজ করবে? উত্তেজক হিসেবে কাজ করবে। এরপরে এই যে পরিবেশের জন্য ক্ষতিকর, হ্যাঁ, সরি, এটা পরিবেশের জন্য ক্ষতিকর না, এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। হ্যাঁ, এটার মধ্যে কি আছে? হেলথ হ্যাজার্ড। ওকে, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। তো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে কি কি আছে? ওই যে বেনজিন, জাইলিন, যেগুলো আসলে টক্সিক, ওগুলো কিন্তু আবার ভাইয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। বেনজিন, জাইলিন, টলুইন। ওকে, আচ্ছা, এরপরে আসতেছি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, হার্মফুল ফর এনভায়রনমেন্ট। আর এটা হচ্ছে ক্ষয়কারী। ক্ষয়কারী কি? করোসিভ। আচ্ছা, ক্ষয় কারা করবে? যেটা হচ্ছে আমার চামড়ায় পড়লে চামড়া পুড়ে যাবে বা হচ্ছে ক্ষয় হয়ে যাবে। এটার মধ্যে আছে হচ্ছে তোমার গাঢ় অ্যাসিড, হ্যাঁ, গাঢ় ক্ষার, এরা। যেমন ধরো যে গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার কি? ওই লঘু অ্যাসিড আর লঘু ক্ষারের উল্টা, যেটার মধ্যে পানির পরিমাণ কম, অ্যাসিডের পরিমাণ বেশি, তো সেটা কি হবে? অবশ্যই তীব্রতা বেশি হবে সেটার মধ্যে। আর এই যে পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে যে কোনো অনেক রাসায়নিক পদার্থই থাকতে পারে, তার মধ্যে হচ্ছে লেড থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে মার্কারি থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। আচ্ছা, এইবার আমরা ওই যে গবেষণার যে ধাপগুলো আছে না, এই জিনিসগুলো হচ্ছে কিভাবে ঝটপট মনে রাখতে পারি, এটার জন্য একটা শর্ট ট্রিক শিখাই দিতে চাই। ইংলিশ ভার্সনের জন্য এটা আরও কার্যকর। তোমরা যারা বাংলা ভার্সন আছো তারাও হচ্ছে ইংরেজিতে জিনিসটা যদি মনে রাখো তাহলে ইজি। ইংরেজিতে মনে রাখার কি? এই যে একটা ওয়ার্ড দিয়ে, দুইটা ওয়ার্ড দিয়ে, টেপ, আইআর, ঠিক আছে। আচ্ছা, টেপ আইআর দিয়ে কি ভাই? প্রথমটা হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। তাহলে বিষয়বস্তু নির্ধারণ বেসিক্যালি আসলে কি? বিষয়বস্তু নির্ধারণ মানে হচ্ছে টপিক সিলেকশন, তাই না? তাহলে টিতে আসলে কি? টিতে আসলে টপিক সিলেক্ট করতে হবে আমার, টপিক সিলেকশন। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা দেখো, বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, তার মানে কি? জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা এটা দিয়ে বুঝতে পারি সহজেই যে 2 নম্বরটা আসলে কি? 2 নম্বরটা আসলে হচ্ছে তোমার অ্যাকোয়ার নলেজ, তাই না? 2 নম্বরটা আসলে কি? অ্যাকোয়ার্ড নলেজ অ্যাবাউট দ্য টপিক, ঠিক আছে। আমি জাস্ট কিওয়ার্ডগুলো লিখে দিচ্ছি যাতে এমসিকিউতে আসলে খুব সহজেই হচ্ছে ধারণা করতে পারো। এরপর হচ্ছে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। সবগুলো দেখো পি দিয়ে শুরু, তুমি এইভাবেও ইয়া করতে পারো, অথবা প্ল্যানিং বা প্রসিডিউর, হ্যাঁ, প্রসিডিউর নির্ধারণ করা। তাহলে এটা বেসিক্যালি প্ল্যানিং এবং প্রসিডিউর, এটা হচ্ছে এই ধাপ, প্ল্যান প্লাস প্রসিডিউর। আচ্ছা, ইতে কি? ইতে হচ্ছে যে পরীক্ষণ, 4 নম্বর। 4 নম্বর তো হচ্ছে একদম ডিরেক্ট আমরা এক্সামাইন করব, ঠিক আছে, বা এক্সপেরিমেন্টেশন যেটাই বলো। আইতে কি? আইতে হচ্ছে
ইনফরমেশন, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ। তাহলে ইনফরমেশন কালেকশন এবং অ্যানালাইসিস, ইনফো কালেকশন প্লাস অ্যানালাইসিস। আর আরে কি, আরে হচ্ছে ভাইয়া রিপোর্ট বা ফলাফল, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা, তো রিপোর্ট এবং রিপোর্ট নিয়ে ডিসকাশন। ঠিক আছে, তো রিপোর্ট লিখে রাখলেই হবে। তো দেখো এই যে ছোট্ট ওয়ার্ডটা টেপ আইআর, টিতে টপিক সিলেকশন, এতে অ্যাকোয়ার নলেজ, পিতে হচ্ছে প্ল্যানিং প্লাস প্রসিডিউর, ইতে কি এক্সামিনেশন বা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এক্সপেরিমেন্টেশন, আইতে হচ্ছে ইনফো কালেকশন মানে ইনফরমেশন যেটা হয়েছে এই যে এক্সাম্পল থেকে বা পরীক্ষণ থেকে, সেখান থেকে কি করব ইনফরমেশন কালেকশন করব এবং অ্যানালাইজ করব। আর কি রিপোর্ট। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গবেষণার যে ধাপগুলো আছে সেগুলো হচ্ছে যদি ধাপে ধাপে করি তাহলে হচ্ছে আমাদের ইজি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে প্ল্যানিং প্রসিডিউর। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি এই চ্যাপ্টারে খুবই কম, তার মধ্যেও এটা বেশ আসে সিকিউতে প্লাস এমসিকিউতে। তো এই তো, চলো আমরা কিছু হচ্ছে কোশ্চেন দেখে নিই। তো দেখো এই যে শুরুতে, আচ্ছা আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে ঝুঁকি প্লাস ঝুঁকির মাত্রা, ঝুঁকিপূর্ণ যে পদার্থগুলো আছে এটা থেকে সাবধানতা অবলম্বন করার জন্য আমি এই যে একটা কিওয়ার্ড যে বই দাগানোর সময় হচ্ছে লিখে দিছিলাম GMA। ঠিক আছে, ইংরেজি তো মনে রাখতে পারো GMA এই ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, কিভাবে দেখো, জিতে হচ্ছে দুইটা, অথবা GGMAও লিখতে পারো। জিতে হচ্ছে গ্লোভস আর হচ্ছে গগলস, এমএ কি, এমএ হচ্ছে মাস্ক, আর এতে কি, এতে হচ্ছে অ্যাপ্রন। ওকে, তাহলে এই চারটা জিনিস আমার লাগবেই ল্যাবরেটরিতে। তো ধরো এই যে যদি এই জিনিসটা এক্সপ্লোসিভ হয় বা দাহ্য হয় তাহলে কি করতে হবে, দাহ্য হলে অবশ্যই ভাই যাতে আগুনের সংস্পর্শে না আসে এইটা ইনশিওর করতে হবে। আর ব্যক্তি পর্যায়ে তোমার কি করতে হবে, এটা নাড়াচাড়া করার সময় অবশ্যই এই যে মাস্ক, গ্লোভস, অ্যাপ্রন এই জিনিসগুলো হচ্ছে পরে নিতে হবে, নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, তাহলে সবগুলোর সাথে আর একটা কি জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে কি, এই জিনিস তো হচ্ছে আমার পার্সোনাল লেভেলে আমি সতর্কতা নিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো কি, যে রিসার্চার যে ল্যাবরেটরিতে থাকতেছে তার জন্য। আর কি, আর হচ্ছে এই যে কোনো পদার্থের জন্যই তুমি এই জিনিস পাবা কমন, এটা হচ্ছে ভাই নিরাপদ স্থানে সংরক্ষণ, নিরাপদ স্থানে সংরক্ষণ। তারপর হচ্ছে তাপ এবং আলো থেকে দূরে রাখা, শুষ্ক জায়গায় সংরক্ষণ। হ্যাঁ, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এই জিনিসগুলো, ল্যাবরেটরি তো অবশ্যই শিশুদের নাগালের বাইরেই থাকবে। হ্যাঁ, সাবধানে নাড়াচাড়া, এই জিনিসগুলো সবার জন্যই কমন। আর যে হচ্ছে ফ্লেমেবল সে অবশ্যই কি, তাকে অবশ্যই আগুনের কাছে আসতে তো দেওয়া যাবে না। বিষাক্ত পদার্থের সময় অবশ্যই কি ওই মেজারগুলো হচ্ছে নিয়ে রাখতে হবে। ঠিক আছে, এদের জন্য মোটামুটি সব সেম। তো আমরা হচ্ছে সিকিউগুলো যখন দেখব, তো সিকিউ দেখো এটা বরিশাল বোর্ড 2022-এ আসছে। কি বলতে চাইছে আসলে এখানে দেখো তিনটা জিনিসের ছবি দেওয়া, অ্যাপ্রন, গগলস বা নিরাপদ চশমা আর কি মাস্ক। ঠিক আছে, তো ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন ব্যাখ্যা করো। এ কি ভাইয়া অ্যাপ্রন, আর বি কি, বি হচ্ছে নিরাপদ চশমা। তো অ্যাপ্রনের কাজ কি, অ্যাপ্রনের কাজ হচ্ছে যে কোনো রাসায়নিক পদার্থ যাতে তোমার গায়ে না লাগে, তোমার বডিকে বা যে ল্যাবরেটরিতে আছে সে তার বডিটাকে বা ত্বককে রক্ষা করা। ঠিক আছে, এটা স্কিনকে প্রোটেক্ট করবে এবং যাতে হচ্ছে আগুন টাগুন লাগে বা হচ্ছে কোনো রাসায়নিক পদার্থ ধরো হঠাৎ করে ছিটকে আসে, তো সেটা আসলে প্রোটেক্ট করবে কে, অ্যাপ্রন। এবং যেই ল্যাবরেটরিতে আসলে যত ক্ষতিকর পদার্থ নিয়ে কাজ করা হয় সেইখানকার অ্যাপ্রন কিন্তু তত বেশি কি বলতো শক্তিশালী, যেমন ফায়ার প্রুফ অ্যাপ্রনও কিন্তু আছে। আচ্ছা, এরপরে আসতেছি গগলস। গগলস কি, তোমার চোখকে রক্ষা করবে। কি থেকে রক্ষা করবে, অ্যাসিড, ক্ষার বা যে কোনো এক্সপ্লোসিভ জিনিস থেকে, যেটা তোমার চোখে গিয়ে চোখের জ্বালাপোড়া সৃষ্টি করবে না বা চোখ একদম অন্ধ করে দিবে না। ঠিক আছে, আচ্ছা বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো এটা আসছে 2022 সালে, তখন কি চলে, কোভিড চলে। তো এই যে মাস্কের ব্যবহার ল্যাবরেটরিতে যেমন এখানে হচ্ছে তোমার যে কোভিড সিচুয়েশন ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, তো এই যে
যে কোনো ভাইরাস বা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে আসলে আমাদেরকে শুধু ল্যাবরেটরি থেকে বাঁচাবে এরকম না, বাইরের অ্যাটমসফিয়ারেও হচ্ছে আমাদের এই সি এর ব্যবহার বেশ বাঞ্ছনীয় বা বেশ গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা কিন্তু একটু দেখো এই চ্যাপ্টারের টপিকের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ডিসকাস করা নাই, কিন্তু তোমার একটু নিজে থেকে লিখতে হবে, ঠিক আছে? একটু সেলফ ডিরাইভড কোয়েশ্চেন আসছে, এটা বেশ ভালো প্রশ্ন। তো ধরো বিপদে পড়ে গেলে কিন্তু এই প্রশ্ন দিয়ে তুমি বাঁচতে পারো আর কি। আচ্ছা, এরপরে আসতেছে যে উদ্দীপকের 1 নম্বর পদার্থ হচ্ছে জাইলিন। 1 নম্বর টেস্ট টিউবে রক্ষিত পদার্থের ঝুঁকির মাত্রা এবং সাবধানতা ব্যাখ্যা করো। ওকে, তো 1 নম্বর পদার্থটা আসলে কি? 1 নম্বর পদার্থটা হচ্ছে জাইলিন, ঠিক আছে। আর 2 হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড H2O, অ্যালুমিনিয়াম ক্লোরাইড H2O, এটা পরের বিষয়, এই চ্যাপ্টারের মধ্যে পড়ে জাস্ট এই প্রশ্নটা, ঠিক আছে। তো টেস্ট টিউবে রক্ষিত পদার্থটা ঝুঁকি। আচ্ছা, জাইলিন কোন সেগমেন্টে ছিল চলো তো আমরা একটু দেখে আসি, আমরা কি এটা নিয়ে আলোচনা করছি নাকি? আচ্ছা, এই যে দেখো পেয়ে গেছি আমরা, বেনজিন, জাইলিন, টলুইন, এটা ছিল হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে, তাই না? আচ্ছা, তো স্বাস্থ্য ঝুঁকিতে যদি থেকে থাকে তাহলে এটার ঝুঁকি কি আসলে? এটার মধ্যে ঝুঁকি আছে অনেক, যে এটা যদি শ্বাস প্রশ্বাসের সাথে বা যে কোনোভাবে শরীরে গেলে কি করে? শরীরে গেলে হচ্ছে শরীরের ক্ষতি সাধন করে। এমন ক্ষতি হতে পারে যে এখান থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, ক্যান্সার এর ঝুঁকি আছে, ঠিক আছে। তাহলে ক্ষতির মাত্রা, এই জিনিসগুলো আমরা আলোচনা করার পরে কি ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা, এই জিনিসগুলো তো আলোচনা করলাম। সাবধানতা কি? সাবধানতা হচ্ছে ওই যে আমরা যেটা লিখে দিছি GMA, সেফটি গগলস, গ্লাভস, মাস্ক আর হচ্ছে অ্যাপ্রন, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা অবশ্যই ব্যবহার করব এবং সাবধানে ইউজ করব। নাড়াচাড়া করার সময় হচ্ছে সাবধানে, যাতে শরীরের সংস্পর্শে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের বডির মধ্যে প্রবেশ না করতে পারে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে, ঠিক আছে। তো দেখো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো মোটামুটি কিন্তু ওই সেফটি বা ওই রিলেটেডই, ঠিক আছে, এর বাইরে কিন্তু যায় না এখন পর্যন্ত যে দুইটা দেখছি। এরপরে দেখো অ্যালকোহল এবং নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে উদ্দীপকের কোন কোন চিহ্ন উপযুক্ত? অ্যালকোহল কোনটা ছিল বলো তো? অ্যালকোহল আর নাইট্রাস অক্সাইডের জন্য এখানে আছে কে? এখানে আছে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, বিতে আছে হচ্ছে এক্সপ্লোসিভ, সিতে আছে হচ্ছে টক্সিক, ডিতে আছে হচ্ছে তোমার ইরিটেন্ট, আর ইতে আছে হচ্ছে ফ্লেমেবল বা দাহ্য। ওকে, তো অ্যালকোহল ছিল কোথায়? অ্যালকোহল, ইথার, এগুলো ছিল কিন্তু ভাই ফ্লেমেবল, তাই না? তাহলে ফ্লেমেবল হচ্ছে ই। আচ্ছা, আর নাইট্রাস অক্সাইড, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, নাইট্রাস অক্সাইড, এই জিনিসগুলো ছিল হচ্ছে উত্তেজক পদার্থ বা ইরিটেন্ট, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে উদ্দীপকের কোন কোন চিহ্ন উপযুক্ত? জাস্ট বলবা যে ভাইয়া না, স্যারও না, কিছু না, পরীক্ষার সময় কি ফর্মালি লিখতে হবে যে উদ্দীপকের অ্যালকোহল এবং নাইট্রাস অক্সাইডের জন্য যথাক্রমে অ্যালকোহলের জন্য হচ্ছে ই এবং নাইট্রাস অক্সাইডের জন্য হচ্ছে ডি, এই দুইটা সাংকেতিক চিহ্ন হচ্ছে উপযুক্ত। কেন উপযুক্ত? এটা আসছে জয়পুরহাল গার্লস ক্যাডেট কলেজ, ঠিক আছে। কেন উপযুক্ত এবার আসলে এক্সপ্লেইন করি যে অ্যালকোহল, ইথার, এই জিনিসগুলো হচ্ছে কি দাহ্য পদার্থ এবং সহজে আগুন আসলে কি হয়ে যেতে পারে? আগুন ধরে যেতে পারে। তাই অ্যালকোহল থেকে বা অ্যালকোহলের জন্য সাবধানতা অবলম্বনের জন্য অ্যালকোহলের গায়ে আমরা ইউজ করি হচ্ছে ফ্লেমেবল চিহ্ন, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে দাহ্য। আচ্ছা, আর নাইট্রাস অক্সাইড, লঘু অ্যাসিড, লঘু ক্ষার, এই জিনিসগুলো আসলে কি? তারপরে সিমেন্ট ডাস্ট, এই জিনিসগুলো আসলে উত্তেজক পদার্থ, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে আমরা এক্স বা ইরিটেন্ট এই চিহ্নটা ইউজ করি জেনারেলি, ঠিক আছে। তাহলে নাইট্রাস অক্সাইডের জন্য হচ্ছে আমাদের উত্তেজক পদার্থের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে দেখো সাংকেতিক চিহ্ন দিয়ে কিন্তু আসছে। এবার আসছে এ, বি এবং সি চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহ ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? এ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, বি হচ্ছে এক্সপ্লোসিভ, আর সি হচ্ছে টক্সিক। প্রত্যেকের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন আছে যে অবশ্যই এটা কি স্বাস্থ্য ঝুঁকির সময় সবার আগে কাকে সেভ করতে হবে? যার স্বাস্থ্য আছে তাকে, তাই না? তাহলে তুমি যখন ইউজ করবা স্বাস্থ্য ঝুঁকির পদার্থ ইউজ করার সময় অবশ্যই কি করতে হবে? নিজেকে আগে ভালো মতো প্রোটেক্ট করতে হবে। নিজেকে প্রোটেক্ট করার ওয়ে কি? গগলস, গ্লাভস, মাস্ক, অ্যাপ্রন। এরপরে
এটা অবশ্যই সাবধানে নড়াচড়া করতে হবে, যে কোনোভাবে যাতে শরীরে প্রবেশ না করতে পারে সেই জিনিসটা দেখতে হবে, এবং অবশ্যই নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। এরপর আসতেছে এক্সপ্লোসিভ। এক্সপ্লোসিভ কি? ঝাঁকি লাগবে বা হচ্ছে যে কোনো ওকে যদি উন্মুক্ত করা হয় তাহলে কি হবে? ফেটে যাবে, বিস্ফোরণ হবে। তাহলে অবশ্যই এটার থেকে নিজে দূরে থাকার চেয়ে আগে হচ্ছে একে সংরক্ষণ করতে হবে ভালো মতো। অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে, সাবধানে রাখতে হবে। সংঘর্ষ বা ঘর্ষণ হয় এমন জায়গায় রাখা যাবে না, বাতাসের সাথে মুক্ত অবস্থায় কোনোভাবেই রাখা যাবে না। আচ্ছা, এরপর আসতেছি টক্সিক। টক্সিক পদার্থের ক্ষেত্রেও কিন্তু প্রায় এটার মতোই, ঠিক আছে। অবশ্যই যেহেতু টক্সিক, কার উপরে টক্সিকেশন খাটবে? অবশ্যই যে সামনে আসবে তার, ঠিক আছে, সেটা বিড়াল হোক, মানুষ হোক, কুকুর হোক। তো যেই আসুক তাকে আগে নিজে নিরাপদ হইতে হবে। নিজে নিরাপদ হওয়ার ওয়ে কি? ওই যে গগল, মাস্ক, অ্যাপ্রন, এই জিনিসগুলা পরে আসতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে টক্সিক পদার্থটা আছে সেটাকেও সাবধানে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ওভারঅল তুমি যদি ওই যে বই থেকে এই ছকটা পড়ে ফেলো ভাইয়া, হ্যাঁ, এই যে আমরা একটু এখান থেকে দেখেই বলি যে কি করতে হবে। দেখো, বিষাক্ত পদার্থের ক্ষেত্রে হচ্ছে শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে কি হইতে পারে? শরীরের নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এই যে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো হচ্ছে টক্সিক। এ ধরনের পদার্থ ব্যবহার সময় অবশ্যই দেখো এই যে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক যা আছে সব কিছু ব্যবহার করতে হবে। আর একটা কী ছিল? আর একটা ছিল হচ্ছে আমাদের বি হচ্ছে কি? বি হচ্ছে ফ্লেমেবল, এক্সপ্লোসিভ। এটার থেকে খুব সাবধানে থাকতে হবে, নিজে খুব সাবধানে থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে। তাই শরীরে এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই দ্রব্যগুলো সাবধানে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই কি করতে হবে? সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর নিজে বাঁচার জন্য কিন্তু নিজের জন্য ওই সেফটি মেজার নিতে হবে, ঠিক আছে। এরপরে আসতেছে হচ্ছে এ। এ কি? এ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য ঝুঁকিটা যদি আমরা দেখি, যে এই ধরনের পদার্থগুলো ত্বকে লাগলে, দেখছো যে স্কিনের কথা বলছিলাম, বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এগুলো থেকে শরীর থেকে কি হতে পারে? ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে, শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। তাই এই ধরনের উদাহরণগুলো হলো বেনজিন, টলুইন, জাইলিন। ভাবে রাখতে হবে, নিজে সতর্ক থাকতে হবে। অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, দেখছো সবগুলোতে ঘুরে ফিরে একই কথা। তো তুমি যদি হচ্ছে একটা প্রপার আউটলাইন বানায় ফেলতে পারো নোটের মতো, সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবং কীভাবে বানাবা সেটা কিন্তু আমি অলরেডি বলে দিছি ভাইয়া, ঠিক আছে। ওকে, এবার আসতেছি আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখবো এখানকার, যেগুলো নিয়ে হয়তো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। যে চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রাসায়নের উপর নির্ভর করি কিনা? অবশ্যই নির্ভর করি। দেখো, চাষাবাদ বা হচ্ছে খাদ্যের জন্য আমরা যখন খাদ্য ফলাইতে যাই তখন কি হয়? আমরা ইনসেকটিসাইড ইউজ করি, তারপরে হচ্ছে ফার্টিলাইজার ইউজ করি, হ্যাঁ, যেগুলো আসলে সরাসরি কি একটা কেমিক্যাল প্রোডাক্ট। তো এই জিনিসটা লিখতে হবে যে সার বা কীটনাশক, এই জিনিসগুলো আসলে রাসায়নিকভাবে উৎপন্ন করা হয়, এবং এদের যে অ্যাক্টিভিটি, যে সার যে অ্যাক্টিভ হয় বা সার যে সার হিসেবে কাজ করে, সেটাও কিন্তু আসলে কি, সেটাও আসলে কেমিস্ট্রি অবদান বা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেই করে। ওকে, তাহলে এটা গেল। উদ্ভিদের খাদ্য উৎপাদনে রসায়নের সাথে সম্পর্কিত, একই, তাই না? দুটা ভাইস ভার্সা। আচ্ছা, অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো। অ্যারোসল ফ্লেমেবল, তাই না? কেন? অ্যারোসলের মধ্যে থাকে কি? অ্যালকোহল। তাহলে ওই জিনিসটা আসলে বলতে হবে যে এটার মধ্যে অ্যালকোহল থাকে, তাই এটার গায়ে আমরা ফ্লেমেবল বা দাহ্য পদার্থ ব্যবহার করি। পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? একদম শুরুতেই দেখছি। কেন? কাঁচা আমের মধ্যে থাকে হচ্ছে অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। আর পাকা আমের মধ্যে কি থাকে? পাকা আমের মধ্যে থাকে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই জিনিসগুলো। তো পাকা আমের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকার কারণে এটাকে কি লাগে? মিষ্টি লাগে। দেখো, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে, একদম গরম গরম টাটকা প্রশ্ন। আচ্ছা, এরপরে আসতেছি ব্রোঞ্জ কি। দেখলাম না ব্রোঞ্জ কি? কপার আর টিন গলিয়ে যে সংকর ধাতুটা তৈরি করা হয় সেটাকে ব্রোঞ্জ বলে। ট্রিফয়েল কাকে বলে? ওই যে সাংকেতিক চিহ্ন, যেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে সেই যে এরকম চেহারা, তাই না? এটাই তো ট্রিফয়েল, তাই না? এটা ব্যবহার করা হয় শুরু কত সালে? 1946 সালে। আচ্ছা, গবেষণা কি? গবেষণা হচ্ছে এই যে আমরা একটু আগে যে 6টা ধাপ দেখলাম, পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের দ্বারা কোনো বিষয় সম্পর্কে সাম্যক জ্ঞান লাভ এবং সিদ্ধান্তে পৌঁছানো কি? গবেষণা, তাই না? আচ্ছা, রসায়ন কি? রসায়ন একদম শুরুতে দেখছি, একদম বইয়ের শুরুর লাইনটাই, যে রসায়নের সংখ্যা কিন্তু আমরা দেখছি, তাই না? চলো একটু দেখে আসি, সবগুলাই দেখবো আমরা। তাহলে দেখো, যে বইটা যদি ভালো মতো রিড দাও তাহলে কিন্তু আসলে
কোনো কিছুই প্যারা নাই, যে আমরা দাগায়ও দিছিলাম যে রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় পদার্থের পরিবর্তন, পদার্থের গঠন এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? রসায়ন বলে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সিকিউগুলো। মোটামুটি এখান থেকে আসা খুবই কম পরিমাণে হচ্ছে সিকিউ আসছে বোর্ডে, কিন্তু জ্ঞান বা অনুধাবনমূলক কিন্তু ভালোই আসে। এমসিকিউ আসে প্রচুর। তো আমরা এই চ্যাপ্টারটা টার্গেট করব বেসিক্যালি এমসিকিউতে ভালো করার জন্য, এমসিকিউতে যাতে আমাদের একটা ভালো নাম্বার আসে সেই জিনিসটা যাতে এনশিওর্ড হয়। তো দেখো, কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ কি বলছিলাম আমরা? উত্তেজক ছিল হচ্ছে লঘু অ্যাসিড, লঘু ক্ষার, তারপরে কি সিমেন্ট ডাস্ট, নাইট্রাস অক্সাইড, এগুলো। ঠিক আছে, তাহলে এই যে রাইট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, ক্লোরোবেনজিন, মিথানল, বেনজিন, এই তিনজনই কি জানো? তিনজনই হচ্ছে ভাইয়া টক্সিক। ওকে, কোনটি পেটে অ্যাসিডিটির সমস্যা দূর করে? অ্যাসিডিটির সমস্যা দূর করে কি? অ্যান্টাসিড। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে? একটু আগে দেখছি ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সরি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হচ্ছে সি। ওকে, আধুনিক রসায়নের জনককে? ভাইয়া পুরাতন রসায়নের জনক হচ্ছে জাবের ইবনে হাইয়ান। আধুনিকেরটাকে অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে। এখানে হচ্ছে বানানটা ভুল হয়েছে, ল্যাভোইসিয়ে হবে, তাই না? অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলো গরম গরম প্রশ্ন। দেখো, ঢাকা বোর্ডেও আসছে বা চট্টগ্রাম বোর্ডে আসছে 20 সালে। ঠিক আছে, রিপিট, এটাও কিন্তু রিপিট। আধুনিক রসায়নের জনককে, তাহলে একই ইনফরমেশন ঘুরায় পেঁচে আসার তো সুযোগ নাই, বারবার আসছে, তাই না? ওকে, তো এরপর আসতেছে পাকস্থলীতে কোন অ্যাসিড প্রশমিত করার জন্য ব্যবহৃত হয়? অ্যাসিডকে প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, একটু আগে দেখছি। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ওকে, তো পরেরটা দেখি চলো। কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? আরবি, ফার্সি, গ্রিক? আরবি না? একটু আগেই দেখছি আমরা, তাই না? আচ্ছা, আলকিমিয়া। আচ্ছা, মিথানল পূর্ণ বোতলে কোন সার্বজনীন চিহ্নটি ব্যবহার করা হবে? মিথানল কি ছিল? টক্সিক, বিষাক্ত। তাহলে এই হচ্ছে টক্সিক। ঠিক আছে, যে কঙ্কালের গায়ে দুইটা হাড্ডি। আচ্ছা, নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? নাইট্রোগ্লিসারিন, টিএনটি, নাইট্রো থাকলেই বুঝবা যে ওটার মধ্যে বিস্ফোরণের সুযোগ আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে বিস্ফোরক, এবং বিস্ফোরকের মধ্যে আরও কে কে ছিল? বিস্ফোরকের মধ্যে ছিল হচ্ছে টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, তারপর হচ্ছে জৈব পারক্সাইড, আর কে? আর ছিল হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ওকে, আচ্ছা, এই যে ভদ্রলোক আবারও আসছে। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, আচ্ছা, কোন ভাষার শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? আবারও আসছে, এটা আরবি, তাই না? আচ্ছা, একটি বোতলের গায়ে এই চিহ্ন দেওয়া আছে, টক্সিক চিহ্ন, একটু হয়তো ফেটে গেছে, পিক্সেলটেড হয়ে গেছে। বোতলটিতে যে যৌগটি থাকতে পারে? টলুইন, নাইট্রোগ্লিসারিন, ক্লোরোবেনজিন, সালফিউরিক অ্যাসিডের ঘন দ্রবণ। একটু আগে দেখছি টক্সিকের মধ্যে কি থাকতে পারে? বেনজিন বা ক্লোরোবেনজিন। ঠিক আছে, আচ্ছা, বিস্ফোরক পদার্থ কোনটি? অবশ্যই কি টিএনটি, তাই না? আচ্ছা, নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? ক্ষত সৃষ্টিকারী, দেখো লোগো দেখলেই বুঝবা যে এইখানে এক ফোঁটা পড়ছে, অলরেডি ক্ষয় হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই ক্ষত সৃষ্টিকারী পদার্থ। ঠিক আছে, লঘু গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার, এইগুলো, তাই না? আচ্ছা, নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? আচ্ছা, এটা তোমাদের বইয়ে নাই, এটা আগের কারিকুলামে ছিল। দেখো, দুইটা চিহ্ন আছে। একটা হচ্ছে ভাইয়া, এটা আসলে ইচ্ছা করে রাখা, যাতে হচ্ছে ধরো কোথাও আসলে যাতে তুমি পারো। ঠিক আছে, যদি এরকম থাকে জাস্ট আগুন। ঠিক আছে, ওকে, মোটামুটি ধরে নিলাম যে এটা আগুন, দুইটাই আগুন। আগুনের নিচে জাস্ট একটা দাগ, এটা হচ্ছে ভাইয়া দাহ্য পদার্থ। ঠিক আছে, আর এই আগুনের মধ্যে একটা গোল্লা, আগুনের মধ্যে কি একটা গোল্লা যদি থাকে এরকম, তাহলে সেটা হয় হচ্ছে ভাইয়া জারক পদার্থ। আমি কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে বোঝার জন্য সুবিধা হইল। এটা হচ্ছে জারক। ঠিক আছে, তাহলে এই যে আগুনের নিচে একটা গোল্লা, এটা হবে অবশ্যই
জারক পদার্থ। আর এই যে আগুনের নিচে একটা দাগ, এটা হবে কি ফ্লেমেবল বা দাহ্য পদার্থ। ওকে, এলপিজি এবং সিএনজি সংরক্ষণে তুমি কোন চিহ্নটি ব্যবহার করবা? এলপিজি কি টক্সিক বা রিফয়েল নাকি হচ্ছে ফ্লেমেবল? অবশ্যই কি এটা ফ্লেমেবল হবে বা দাহ্য হবে। আচ্ছা, অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি? এই যে মনে করো ষষ্ঠ ধাপ হচ্ছে ফলাফল প্রকাশ বা ফলাফল নিয়ে ডিসকাশন। আচ্ছা, এইটা আসতে হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে। তখন হচ্ছে বইয়ের স্ট্রাকচার অন্যরকম ছিল, তো সেই অনুযায়ী এইখানে তোমাদের বই অনুযায়ী সঠিক উত্তরটা দেওয়া নাই। সঠিক উত্তরটা হচ্ছে কি হবে? ফলাফল প্রকাশ এবং ফলাফল নিয়ে কি আলোচনা, ঠিক আছে, ডিসকাশন। তাহলে রিপোর্ট রিলেটেড জিনিসপাতি, আগাম ধারণা আসলে অ্যাকচুয়াল না, ঠিক আছে। ওই যে তুমি ওই ওয়ার্ডটা মনে রাখবা, টেপ আইআর। টি হচ্ছে প্রথমটা টপিক সিলেকশন বা বিষয়বস্তু নির্ধারণ, এ হচ্ছে অ্যাকোয়ার নলেজ, বিষয়বস্তু সম্বন্ধে সম্যক ধারণা অর্জন, তারপর হচ্ছে পিতে হচ্ছে প্রসিডিউর বা পরীক্ষণ প্রণালী নিয়ে হচ্ছে নির্ধারণ, তারপরে হচ্ছে ইতে কি পরীক্ষণ করা, আইতে হচ্ছে ইনফরমেশন কালেকশন এবং অ্যানালাইসিস, আরে হচ্ছে রিপোর্ট, ঠিক আছে। ওকে, তো দেখো অনুসন্ধান এবং গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, ষষ্ঠ ধাপ বলছে এখানে। সর্বশেষ ধাপ কোনটি? সর্বশেষ আর ষষ্ঠ কি একই না? এটাও ওই যে দেখো আগের ইয়া, ঠিক আছে। ফলাফল সম্পর্কে আগম ধারণাকরণ, বিজ্ঞান এবং মানব কল্যাণের প্রভাব। বেসিক্যালি একটা ছিল হচ্ছে ষষ্ঠ ধাপ, ঠিক আছে। ষষ্ঠ ধাপের পরে হচ্ছে সপ্তম ধাপটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছিল। ওই আলোচনার পার্টটা হচ্ছে তোমার পরবর্তীতে বিজ্ঞান এবং মানব কল্যাণের প্রভাব হিসেবে ছিল, ঠিক আছে। বাট এটাও কিন্তু সঠিক উত্তরটা দেওয়া নেই এখানে। ওকে, কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল? অবশ্যই কি ট্রিফয়েল, ঠিক আছে। আচ্ছা, বাট সর্বশেষ ধাপ যদি বলি আমরা কিন্তু এটাই, ঠিক আছে, ফলাফল প্রকাশ এবং আলোচনা। ওকে, আচ্ছা, পরীক্ষণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ অনুসন্ধান প্রক্রিয়ার, অনুসন্ধান বা গবেষণা কাজের কততম ধাপ? পরীক্ষণ, এক্সাম, তোমার হচ্ছে এক্সপেরিমেন্টেশনটা কত ধাপে ছিল? দেখো লিখি, TAPE, ইটা ছিল হচ্ছে এক্সপেরিমেন্টেশন বা এক্সামিন, তাহলে হচ্ছে চতুর্থ ধাপ, তাই না? আচ্ছা, পেটের অ্যাসিডিটির জন্য এটা আসছে, দেখো আমরা এখন কিছু স্কুলের প্রশ্ন দেখব। পেটের অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিডটি দায়ী? এটা হচ্ছে মণিপুর স্কুলে, আবার হচ্ছে লালমনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে, এটা হচ্ছে অবশ্যই কি HCl। আচ্ছা, আলকেমি শব্দটা আসছে কি প্রাচীন এবং মধ্যযুগীয় রসায়ন চর্চা, আলকেমিয়া শব্দ থেকে উদ্ভূত, মিশরীয় শিল্পকলা, না এটা না। ওকে, তাহলে রাইট আনসার হচ্ছে এই তোমার 2 ও 3, ঠিক আছে। তো এই তো আমাদের আজকের যে টপিকটা বা আজকের যে চ্যাপ্টারটা, মোটামুটি আমরা এই কয়েকটা প্রশ্ন নিয়েই হচ্ছে সাজানো। তো তোমাদের প্রতি হচ্ছে এখন রিকোয়েস্ট থাকবে যে এই চ্যাপ্টারটা একবার ভালো মতো রিড দিবা। হ্যাঁ, পুরা 16 পেজ তো বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। তো রিড দেওয়ার পরে হচ্ছে এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো হচ্ছে নিজে নিজে সলভ করার ট্রাই করবা। তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই সামনে যে পরীক্ষা যেটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা যাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারো, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ, আবার হয়তো দেখা হবে অন্য কোনো ক্লাসে।